সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা হায়ার ম্যাথ টপ এমসিকিউ সলভ ক্লাস এর দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা এখান থেকে শুরু করব। পঁচিশ নাম্বার পর্যন্ত আমরা গত পর্বে করিয়েছিলাম। এখন আমরা 26 থেকে শুরু করব ইনশাল্লাহ। এখানে আমাদের 26 নাম্বার প্রশ্ন যেটা বলছে f of x equal to 1 divided 2x minus 3 দ্বারা বর্ণিত ফাংশনের ডোমেন নিচের কোনটি? তো এখানে আমাদের এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে হবে। তো ডোমেন হচ্ছে ওই সকল ফাংশনের মান যেগুলো দ্বারা এই ফাংশনটি আমাদের বাস্তব মান পাওয়া যাবে। তো এই ফাংশনের বাস্তব মান তখনই পাওয়া যাবে যখন আমাদের এই হর জিরো হওয়া যাবে না। হরে যখন আমাদের জিরো হবে না তখনই আমরা এই ফাংশন বাস্তব মানগুলো পাবো। তো এই হর জিরো কখন হবে না? যখন 2x minus 3 নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এটা যদি সমাধান করি x ইকুয়াল টু 3/2। তো x এর মান যদি 3/2 না হয়, 3/2 ব্যতীত যে সকল মান আছে সবগুলো মান এখানে আমাদের বসানো যাবে, অর্থাৎ সবগুলো মানই আমাদের ডোমেন হবে। তো x এর মানগুলো আমাদের ডোমেন। তো এটা হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে আমাদের এই 3/2 বাদ যাবে। এটা হচ্ছে এর ডোমেন। আশা করি বুঝতে পেরেছো। এটার অ্যান্সার হবে এল নাম্বার। এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর ক্ষেত্রে এটা হচ্ছে এ কিউব বি কিউব প্লাস জেড কিউব মাইনাস 3abc অর্থাৎ xy জেড। তো এটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ। তো এখানে বলছে এর একটি উৎপাদক x প্লাস এ, অর্থাৎ এই এর জায়গায় x y z। এখানে আসলে এ বি সি না লিখে x y z লেখা যাবে। x y z। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে xy yz zx। তাহলে এই x অফ x প্লাস y প্লাস z এটার একটা উৎপাদক। তাহলে এক নম্বরটা ঠিক আছে, এটা একটি প্রতিসম রাশি। তো x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z এবং z এর পরিবর্তে যদি আমরা x বসাই তাহলে আগেরটা ফেরত আসবে। x এর পরিবর্তে y বসালাম, y এর পরিবর্তে z বসালাম, আর z এর পরিবর্তে x বসালাম, আর এখানেও তাই করলাম 3y zx। এটা কিন্তু ওই আগেরটা ফেরত আসলো। x কিউবকে যদি আগে লিখি, এখান থেকে x কে যদি আগে লিখি সেই ক্ষেত্রে কিন্তু আগেরটা ফেরত আসবে। এটি একটি প্রতিসম রাশি। তো এটা প্রতিসম হলে এটা চক্রক্রমিকও হবে। তাহলে 1 2 3 তিনটা অ্যান্সার। চক্রক্রমিক মানে হচ্ছে ওই আগের কথাই x y z বসালে আগেরটা ফেরত আসবে। পরের প্রশ্ন এখানে দেখো, বলছে যে BE ইকুয়াল টু সি। এখানে BE আর সিটা সমান, অর্থাৎ ইটা হচ্ছে এর মধ্যবিন্দু। BE ইকুয়াল টু সিই। তো এই এর লম্ব বিক্ষেপ কি? এখানে হচ্ছে AE। তো যে কোনো রেখার লম্ব বিক্ষেপ আমরা যদি বলি DE এর লম্ব বিক্ষেপ কি, তাহলে এটা যদি ভূমি হয়, ডি বিন্দু থেকে একটা ভূমির উপরে আমাদের লম্ব টানতে হবে এবং এই ই বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে এটা হলো বি বিন্দু আর এটা হচ্ছে কে বিন্দু। তাহলে বি কেটা হবে ডিই এর লম্ব বিক্ষেপ। তাহলে বি কে হবে হচ্ছে লম্ব বিক্ষেপ কার? ডিই এর। তাহলে এখান থেকে দেখো এই বিন্দুটা, ই বিন্দুটা অলরেডি ভূমির উপরে আছেই, তাহলে এখান থেকে লম্ব টানার কিছু নাই। এই এ বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে এই ইডিটা হবে হচ্ছে এই এর লম্ব বিক্ষেপ।
তাহলে এখান থেকে ইডি বা ডি এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। নিচের কোন সম্পর্কটি সঠিক? অ্যাপোলোনিয়াসের উপপাদ্যকে সমর্থন করে। তো দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে এরকম, এটা যদি এ বি সি হয়, এটা যদি ডি হয়, ডিটা হচ্ছে মধ্যমা, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এই মধ্যমা প্লাস এই অর্ধেকের, এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গের যোগফলের দ্বিগুণের সমান। তাহলে এখানে দেখো এই চিত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা ইকুয়াল টু 2 ইন্টু এই প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কোথায় আছে? এই প্লাস বি, এটা আছে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এটা হবে আমাদের অ্যান্সার। তাছাড়া কিন্তু আমাদের আর নাই কোনো জায়গায়। এটা ছাড়া যদি আমরা কিন্তু এই যে ইসি স্কোয়ারও লিখতে পারতাম, কিন্তু ইসি স্কোয়ার অপশনে নাই। এই বি এর পরিবর্তে আমরা ইসিও লিখতে পারতাম, কিন্তু ইসি অপশনে না থাকায় আমাদের এটা হবে না। ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের নাম কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের শীর্ষবিন্দুতে যদি একটা বৃত্ত আঁকাই এবিসি, তো এটার হচ্ছে ব্যাসার্ধর নাম হচ্ছে পরিব্যাসার্ধ এবং এই বৃত্তের নাম হচ্ছে পরিবৃত্ত। 31 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমীকরণের মূলদের প্রকৃতি কেমন? তো এখান থেকে যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটা বের করি, মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 4ac 25 প্লাস মাইনাস হবে। তো মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 1 হচ্ছে একটা মূলদ সংখ্যা এবং বাস্তব, এবং এখান থেকে দুইটা মান পাওয়া যাবে। সেই দুইটা মান কিভাবে পাওয়া যাবে? এখানে স্কোয়ার যেহেতু 2 পাওয়ার 2, সেহেতু আমরা বলতে পারছি যে মূল দুইটা হবে। সো মূল দুইটা অসমান হবে, মূলদ হবে এবং বাস্তব হবে, যেহেতু আমরা এর নির্ণায়ক পেয়েছি হলো 1। এখানে দেখো 1 12 1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক এর মূলদীয় ভগ্নাংশ কত? তো এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আমরা মনে করলাম এটা অ্যান্সার, কথার কথা। তাহলে হাফটা আমরা তুলব, হাফ তুলে দেখব পূর্ণপণিক আকারে আসে কিনা। এই পূর্ণপণিক মানে হচ্ছে এই 12 12 12 এভাবে চলতে থাকবে। তো এভাবে যদি আসে ক্যালকুলেটরে তাহলে ওটাই হবে অ্যান্সার। তো 5/9 দেখি, 5/9 এটা আসলো না। 5/12 এটা আসলো না। 4/33 দেখো এটা আসছে। এটা হচ্ছে আমাদের যেটা আসলো, এটা কিন্তু আমরা বলতে পারছি যে এই মানটা হচ্ছে আমাদের 1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক, অর্থাৎ 12 মাথার উপরে দুইটা পূর্ণপণিক হবে 1 2 1 2 1 2। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এটা। এগুলো ক্যালকুলেটর দিয়ে করবে। cot θ -a হলে এর মান কত? দেখো এখানে হচ্ছে cot a -1। তো এই মাইনাসটা থাকলো, আমরা লিখতে পারি cot 45 ডিগ্রি। 45 ডিগ্রি তো এই মাইনাসটা তোলার জন্য আমাদের দেখতে হবে কটের মান কোন ঘরে নেগেটিভ। আমাদের এখানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন এবং কসের ঘর। সো আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই তাহলে কিন্তু এই কটটা নেগেটিভ হবে। তাহলে পাই -45 ডিগ্রি, তাহলে এই মাইনাসটা চলে গেল
কেন চলে গেল? আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেছি এই যে পাই দিয়ে। তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে cot (135). তো এখান থেকে আমরা লিখতে পারবো cot a। তো এই cot চলে যাবে, a ইকুয়াল টু হবে হচ্ছে 135 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছে। এই মাইনাসটা তোলার জন্য আমরা চলে গেলাম সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে এটা হলো পাই। সেকেন্ড কোঅর্ডিনেটে যাওয়ার জন্য আমরা লিখলাম হচ্ছে পাই মাইনাস এই থিটা। এই থিটাটা বসাই দিলাম। থিটাটা বসাই দিলে এখানে মাইনাসটা চলে যাবে। আবার যদি এটা ভেঙে দেই তাহলে কিন্তু আবার এই মাইনাসটা চলে আসবে। তো এগুলো আশা করি জানো। তো এখান থেকে আমাদের এর মানটা হবে হচ্ছে 135 ডিগ্রি। 35 নম্বরটা, এটা হচ্ছে 729 কে যদি আমরা কিউব করি এটা পাবো হচ্ছে 9। তো এই 9 কে যদি আবার কিউব করি এটা সমান সমান পাবো হচ্ছে 9 টু দি পাওয়ার 1/3। এটাকে যদি আবার কিউব করি তাহলে আমরা পাবো 9 টু দি পাওয়ার 1/9। তাই 9 কে যদি আমরা ভাঙি 3 স্কয়ার দিয়ে 3 টু দি পাওয়ার 2/9, এটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 2/9। 1 - 3x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? দেখো x টু দি পাওয়ার 4 হোক আর 10 হোক যেটাই হোক, আমি এখন একটা ট্রিক্স বলবো, এটা দিয়ে তোমরা খুবই দ্রুত সময়ের মধ্যে করতে পারবে। ওই t + r + 1 এইভাবে করা লাগবে না, জাস্ট এখানে দেখার সাথে সাথেই অ্যান্সার বলে দিতে পারবে। তো এটার জন্য আমাদের পাওয়ার বন্টন করতে হবে। এখানে পাওয়ার যেটা আছে সেটাকে বন্টন করতে হবে। তো এখানে আমরা লিখব হচ্ছে 3x, অর্থাৎ এই মানটা লিখব ইনটু এই 1 লিখব। তো এটার উপরে পাওয়ার কত দিলে x টু দি পাওয়ার 4 হবে? 4 দিতে হবে। তো 5 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে কত হবে? 1। আর এখানে আমরা লিখব হচ্ছে 5c, এই পাওয়ারটা লিখব, এইটা পাওয়ার যেটা সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো এটার মান যেটা হবে এটা হবে 5 ইন্টু -3 টু দি পাওয়ার 4, তার মানে মাইনাস জোর পাওয়ার আছে মাইনাসের উপরে, প্লাস হয়ে যাবে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 কত হয়? 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 405। 405 হবে অ্যান্সার। তাহলে আমাদের ওই t + r করতে হচ্ছে না। আমাদের যদি এখানে বলতো x টু দি পাওয়ার 3 এর সহগ কত, সে কথার কথা, তাহলে আমরা এখানে লিখতাম -3x টু দি পাওয়ার 3, আর এখানে দিতাম হচ্ছে 1, যেহেতু এখানে প্রথম পদ 1, এর উপরে পাওয়ার দিতাম। 5 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে হবে 2, তো এটার উপরে যাবে 2, আর এখানে লিখব হচ্ছে 5c, এটার উপরে যে পাওয়ারটা গেছে সেটা। তাহলে 5c3 এর মান আমরা জানি, এখান থেকে হবে হচ্ছে 5c3 ইন্টু, সামনে একটা মাইনাস আসবে, এখানে যেহেতু বিজোড় পাওয়ার 3 টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি হলো 5c3 গুণন 3 টু দি পাওয়ার 3 গুণন আর কিছু নাই, মাইনাস আছে আর কি, তাহলে -270। এটা হতো আমাদের অ্যান্সার যদি x টু দি পাওয়ার 3 এর সহগ চাইতো। তো হোল স্কয়ারে চাইলে এভাবে করতে হবে আর কি। তো এখানে দেখো এটাও আমরা সেম প্রসেসে করব, y + 1/y² টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে y মুক্ত পদ কোনটি? তো দেখো এখানে y মুক্ত করার জন্য আমাদের পাওয়ারটা একটু সাজাতে হবে। তো আগের কথাই 1/y² দিলাম, আর এখানে দিব হচ্ছে y, আর এখানে কত দিলে আমাদের y মুক্ত হবে আর কি। পাওয়ারটা এমনভাবে দিতে হবে যেন দুইটার যোগফল 6 হয়।
তো এখানে আমরা দিলাম হচ্ছে 3 আর এখানে দিলাম হচ্ছে 3, তো 3 দুগুণে 6 আর এখানে হলো 3, তাহলে এটা হলো না। আমরা এখানে একটু কমাই দেই 2 আর এখানে দিয়ে হচ্ছে 4, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার 2 দুগুণে 4 আর এখানে হচ্ছে 4। তো সামনে কি বসবে? সামনে বসবে হচ্ছে 6c, এখানে যে পাওয়ারটা বসিয়েছি 2, 6c2। তাহলে এখন যদি এগুলো আমরা যোগ বিয়োগ করি 6c2 y টু দি পাওয়ার 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, এটা কেটে যাবে আর 6c2টা হচ্ছে আমাদের থাকবে 6c2। এটা হচ্ছে আমাদের, এটা হলো মান। তো এখান থেকে আমাদের পদ বের করার জন্য এটার উপরে যে পাওয়ারটা বসিয়েছি এটার সাথে 1 যোগ করতে হবে। এই দ্বিতীয় পদে যা পাওয়ার গেছে সেটার সাথে আমরা যদি 1 যোগ করি এটা হবে তৃতীয় পদ। এখানে বলছে অয়মুক্ত পদ কোনটি, তাহলে এটা তৃতীয় পদ। আর যদি বলতে এর সহগ কত, তাহলে 6c2 হতে এর সহগ। ওকে, এ বি বিন্দুতে অতিক্রমকারী রেখার ঢাল কত? তো ঢাল বের করার নিয়ম হচ্ছে m of y2 minus y1 x2 minus x1 minus 2 minus 2 3 minus 3 minus মানে হচ্ছে প্লাস, তাহলে minus 4 ডিভাইডেড বাই এখানে হবে হচ্ছে 3 আর 3 6, তাহলে minus 2/3 মাইনাস, এখানে অ্যান্সার হবে হচ্ছে -2/3। একটি সরলরেখার সমীকরণ 3x - 4y - 12 = 0 হলে রেখাটির ঢাল 3/4। দেখো এই জাতীয় ইকুয়েশন যদি আমাদের থাকে, এর ঢাল বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ হলো -4, এটা হলো 3/4। এটা হচ্ছে রেখার ঢাল। x অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 4, y অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ 4। দেখো এই জাতীয় ইকুয়েশন আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। আমরা যদি x/a প্লাস y/b এটা = 1 এরকম করে সাজাতে পারি, তাহলে x এর নিচে যেটা থাকবে সেটা হলো x অক্ষের খণ্ডিত অংশ, y এর নিচে যেটা থাকবে সেটা y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে 3x - 4y, এটা এই -12টা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 3x/12 4y/12 এটা = 1, 12 দিয়ে ভাগ করে দিলাম। x/4 minus y/ এখানে হবে 3, এটা = 1। তো এখানে প্লাস দিলাম আর এখানে একটা মাইনাস দিলাম যাতে আমাদের এটার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায়, সেই জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে x এর নিচে আছে হলো 4, তাহলে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হলো 4, তো এটা রাইট। y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে -3, তাহলে এটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 2। তো দেখো এখানে বলছে df সমান কত। এখানে df আমরা যদি যোগের সূত্র অনুসারে লিখি, এখানে লিখতে পারো df প্লাস fe = de। যোগের সূত্র অনুসারে যদি আমরা লিখি df প্লাস fe = de, তো এখান থেকে আমরা আমাদের dfটা রেখে দেই, এগুলো সবগুলো ভেক্টর চিহ্ন হবে। এটা যোগের সূত্র অনুসারে লিখলাম, তো df = de minus fe, df de minus fe। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে de minus এখানে আমাদের এল নাম্বারটা হবে অ্যান্সার, এখানে fe হবে আর কি, fe এটা হবে অ্যান্সার।
ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করলে গুণফল কত হবে? আমরা যদি একটা ভেক্টর বি ভেক্টরকে এ দিয়ে গুণ করি, এ একটা স্কেলার, তাহলে বি ইন্টু এ ভেক্টর, তাহলে কিন্তু ওই ভেক্টরই হবে, আমাদের এর কোনো পরিবর্তন হবে না। ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে ভেক্টরই হবে। বিয়াল্লিশ নাম্বার, একটি সিলিন্ডারের ভূমির ব্যাস 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এর আয়তন কত সেন্টিমিটার? তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সিলিন্ডারের ক্ষেত্রে, আমরা এখান থেকে আর সমান পাবো হচ্ছে, ব্যাস দেওয়া আছে 2/2, এটা হবে 1 সেন্টিমিটার, উচ্চতা h দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, আর এখান থেকে আয়তনটা বের করতে হবে v। তো এটা আয়তনটা হলো পাই আর স্কয়ার h, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তো পাই থাকলো, আর এর মান হচ্ছে এখানে 1 ইন্টু 1 ইন্টু আর স্কয়ার, না সরি পাই হবে শুধু, তো এটা হবে হলো পাই, এটার মান হবে পাই। ব্যাসার্ধ পাই হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ একক? গোলকের ক্ষেত্রে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে এখানে পাই, এখানে দেখো আমাদের 4 ইন্টু পাই স্কয়ার, তাহলে 4 পাই কিউব, এটা হবে হচ্ছে 4 পাই কিউব। 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? 5 টাকার 4টি মুদ্রা, তাহলে 5 টাকার মুদ্রার পিঠ থাকবে 2টা, আর মুদ্রা হচ্ছে 4টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হবে। এটা হচ্ছে পিঠের সংখ্যা, আর এটা হলো মুদ্রার সংখ্যা বা কয়বার নিক্ষেপ করা হলো। 4টি মুদ্রা একবার নিক্ষেপ করা যে কথা, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা একই কথা, তাহলে এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে এর সঠিক সমাধান কোনটি? তো এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। এখানে যদি 3 ইন্টু 27 টু দি পাওয়ার x, আলফা ফার্স্ট ব্র্যাকেট x উঠলো, এখান থেকে নামতে হবে, নামলাম আলফা, এই ক্যালকুলেটিভ দিলে ইকুয়াল, আবার 9 টু দি পাওয়ার x প্লাস 4। তো এখান থেকে আমরা যদি শিফট ক্যালকে চাপ দেই, শিফটে চাপ দেই, ক্যালকে চাপ দেই, তাহলে x ইকুয়াল টু 24 হবে। তাহলে x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 24। তো এখানে আমরা যদি আরেকবার একটু করি, 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল, 24
এখানে একটু সমস্যা হচ্ছে। 3 ইন্টু 27 টু দি পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। তো এখান থেকে আমরা সিনট্যাক্স এরর, এখানে আমরা যদি ক্যালকে চাপ দেই x ইকুয়াল টু যদি 4 বসাই, এখান থেকে আগে নামতে হবে। এখানে ক্যালকে চাপ দেই x ইকুয়াল টু যদি 4 বসাই, এখানে একটু সমস্যা আছে মনে হচ্ছে। আমরা এটা একটু হাতেই সমাধান করি। 3 ইন্টু 27কে লেখা যাবে হচ্ছে 27, যেহেতু 9 গুণন 3 3 নং 27 টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 4। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 3 ইন্টু 9কে লেখা যাবে হচ্ছে 3 টু দি পাওয়ার হোল স্কোয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x 3x আর একটা x 3x প্লাস 1, এটা ইকুয়াল টু লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। 3x প্লাস 1 এটা ইকুয়াল টু হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, মানে এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়ে যাবে, বেজ যেহেতু সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 7। আশা করি বুঝতে পেরেছো। এটার বিস্তৃতি x টু দি পাওয়ার 3 এর সহগ কত? তাহলে আমাদের আগের কথাই মাইনাস 3x লিখবো আর এখানে লিখবো 1। তো এখানে কত দিলে 3 হবে? 3 দিতে হবে, এটাকে দিতে হবে 2, আর সামনে হবে হচ্ছে 5c, এই পাওয়ারটা 3। তো এটা যদি করো তাহলে পাবা হচ্ছে 270। 5c3 এর মান আমরা জানি মাইনাস 3 টু দি পাওয়ার কিউব, এটা সবগুলো মিলে আমাদের হবে মাইনাস 270। নিচের কোন বিন্দুটি এর অসমতার অন্তর্গত? অর্থাৎ এখান থেকে দেখতে হবে কোন বিন্দুটা দিয়ে এটা স্যাটিসফাই করে। তো এটা আমরা ক্যালকুলেটরে করব। তো দেখো এখানে আমাদের প্রথমে তুলতে হবে 2x মাইনাস 3y আমরা যদি এখন সলভে ক্লিক করি, ক্যালকে ক্লিক করি, তো x এর মান হচ্ছে আমাদের প্রথম বিন্দুটা বসাই মাইনাস 3 তারপর 3 বসালাম। তো এটার মান হচ্ছে -15, তার মানে 1 নাম্বার বিন্দুটা দিয়ে এটা গ্রেটার দেন হবে না, এটা হচ্ছে -15। তো আমাদের লাগবে হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ মান লাগবে। সো 1 নাম্বার বিন্দু দিয়ে পাওয়া যাবে না। 2 নাম্বার বিন্দুটা বসাই 0 1 0, y এর মান হলো 1, -3 2 নাম্বার বিন্দু বাদ। 3 নাম্বারটা বসাই 2
-1 7 এই বিন্দুটা দিয়ে আমাদের স্যাটিসফাই হচ্ছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমরা চতুর্থ বিন্দুটা দিয়ে দেখি কি হয়। 2 5 এটা হচ্ছে -11। সো আমাদের এই 3 নম্বর বিন্দুটা দিয়েই আমাদের স্যাটিসফাই হচ্ছে। সো এটাই হবে অ্যান্সার। এগুলো ভুল। 48 বৃত্তের ব্যাসার্ধ 176 সেন্টিমিটার হলে যে চাপের কেন্দ্রস্থ সম্মুখ কোণ 1 রেডিয়ান হয় তবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা জানি s = r থিটা। এখানে s এর মান দেওয়া আছে হচ্ছে 176, এখানে থিটার মান হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান π/180 দিয়ে গুণ করে এখানে যেহেতু রেডিয়ানই আছে, সো এটাকে আর রেডিয়ানে পরিণত করার কিছু নাই। তো 1 রেডিয়ানই বসালাম, তো 176 এটাই অ্যান্সার। এত এর বিস্তৃতিতে মধ্যপদের সংখ্যা 2টি। তো এখানে পদ আছে হচ্ছে মোট 13টি, তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। তাহলে এই পাশে 6, এই পাশে 6, মধ্যপদ হবে 1টি, তাহলে এটা ভুল। সপ্তম পদ x বর্জিত। এখানে সপ্তম পদ আমরা একটু বের করে দেখি। t7 6 + 1, তাহলে 12c 6 x³ into 1/x³ 6। তো এখান থেকে কিন্তু কোনোভাবেই সপ্তম পদ x বর্জিত না, এটা কিন্তু একটা ভুল। পঞ্চম পদের সহগ 12c4। তো পঞ্চম পদটা বের করে দেখি। t4 + 1, তাহলে 12c4 x³ ইন্টু, এখানে যদি আমরা লিখি 1/x³, এটার উপরে যাবে 4 আর এটার উপরে যাবে 8। তাহলে এখান থেকে 12c4 এটাই হলো সহগ। এখানে যেহেতু কোনো রাশি নাই, এখানে শুধু চলক, সেই ক্ষেত্রে আমাদের 12c4টা হবে পঞ্চম পদের সহগ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু 3 নম্বরটা রাইট, তো অপশনে ওইটা নাই, এখানে একটা অপশন হবে, 3 নম্বরটা রাইট হবে শুধু। এটা তিনটি বিন্দু এ বিন্দুর মান কত হলে 3টি সমরেখা হবে। তো এই যে এ বি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল যদি সমান হয়, তাহলে এই বিন্দু 3টি সমরেখা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, ঢালটা বের করি, -2 -3, আর এখানে হবে হচ্ছে 4 - 0, আর এখানে হবে হলো a - 2 16 - 4। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 4 a + 2, এটা হলো 12। তো এখান থেকে যদি কাটি এটা হবে 3 a + 2, এটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3, এর মান পাবো হচ্ছে 1। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 πr³। যদি আর দুটো অপশন নাই, এমএন অপশনগুলো নাই, তারপরে এখানে সঠিক অ্যান্সার হলো 4/3 πr³। এখানে দেখো এর সাধারণ ভগ্নাংশের প্রকাশরূপ কোনটি? তো এগুলো অপশন টেস্ট করতে হবে। আমরা মনে করলাম এম নাম্বারটা অপশন, 410 / 433। তাহলে এটার থেকে দেখো 1.213 213 213 এইভাবে চলছে।
তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এগুলো চেক করে দেখবা, এভাবে আসবে না। তো এটা ক্যালকুলেটর দিয়ে আমরা খুব দ্রুতই সমাধান করতে পারি। এই 1.231 এটা সমান সমান লেখা যায় হলো 1.231 এভাবে চলবে। তো এটা যদি ক্যালকুলেটরে দেই তাহলে এটা সমান করে আসে। সো এটাই অ্যান্সার 53। তো দেখো এটার আমি একটা শর্ট ট্রিক্স দেখাবো। এখানে এ এবং বি এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে এক্স এর মানটা 0 করে দেব, তাহলে এক্স এর মান পাবো 2। তাহলে এক্স এর মান 2 এই প্রথম রাশিটাতে বসাতে হবে এটাতে। তো এটাতে বসানোর আগে আমরা আমাদের এই এক্স মাইনাস 2টা ভুলে যাব, এই এক্স মাইনাস 2তে বসানো যাবে না। তাহলে এটা ভুলে গেলাম। তাহলে এখানে হবে হচ্ছে 4 দুগুণে 8 মাইনাস 3 আর নিচে হবে হচ্ছে 3 আর 2 5। তাহলে এখানে হবে 5/5 সমান 1। তো এই 1 পেলাম, এই 1টা হচ্ছে এর মান। সিমিলারলি আমরা এই x minus 3 equal to x plus 3 equal to 0 ধরবো, x equal to পাবো হচ্ছে -3। তাহলে এই -3 যখন এখানে বসাবো তখন এটা ভুলে যাব, এটা মনে করো নাই। তাহলে এখান থেকে আমরা যদি বসাই -12 -3 এখানে হচ্ছে -3 -2, তাহলে এখানে পাবো -15 -5। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 3। তো বি এর মান হবে হচ্ছে আমাদের 3। তো এ এর মান পেলাম, বি এর মান পেলাম। a প্লাস বি এর মান হবে হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু 4। এটার মান হবে হলো 4। 54 2.5 3.5 4.5 ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? এখানে আমি যদি চিত্র আঁকাই, এটা একটা বৃত্ত কে স্পর্শ করে এই বৃত্ত, আবার এখানে একটা বৃত্ত আছে একে স্পর্শ করে এই দুইটা। তাহলে এইটা আর এটার নাম দিলাম, এটা হচ্ছে 2.5, এটা 3.5, এটা 4.5। তাহলে এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 2.5, এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 4.5। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত? পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2.5, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2.5 প্লাস 4.5। আবার সিমিলারলি এটার নাম যদি দেই এসি এর দৈর্ঘ্য কত? 2.5 3.5। বিসি এর দৈর্ঘ্য কত? 3.5 4.5। তাহলে আমরা এ বি বিসি আর সি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। পরিসীমা কত? আমরা এ বি এর দৈর্ঘ্য পাবো হলো 7, বিসি এর দৈর্ঘ্য পাবো হচ্ছে 8, সি এর দৈর্ঘ্য পাবো হচ্ছে 6। তাহলে তিনটা যদি আমরা যোগ করি, এ বি বিসি সি এ, 7 আর 8 15, 15 আর 6 21। এটা হলো ত্রিভুজের পরিসীমা। এখানে দেখো -35π/18 রেডিয়ান কোণটিকে কোন চতুর্ভাগে অবস্থিত? এটাকে আগে ডিগ্রিতে পরিণত করতে হবে। 35 গুণন 180 ডিভাইডেড বাই 18, এটা হবে 350 -350 মানে হলো এটা বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এইদিকে। এটা হলো 270, এটা হলো 360, কিন্তু আমাদের লাগবে 350। তাহলে এখানে কোথাও আছে 350, এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম চতুর্ভাগে। বিস্তৃত চতুর্থ পদের সহগ পি, এত এর বিস্তৃত তৃতীয় পদের সহগ হলো
কিউ, তাহলে কিউ ইস টু পি এর সহগ কত? তাহলে এখানে দেখো চতুর্থ পদ, এর চতুর্থ পদ কীভাবে বের করতে পারি? এক্স টু দি পাওয়ার 3 1 টু দি পাওয়ার 1, 3 আর 1-এর যোগফল হলো 4, আর হচ্ছে 4c, আগের মতো করেই লিখছি আর কি, এখানে হবে 3। তো এটা কততম পদ কীভাবে বুঝবো? এই যে এক্স এর মাথার উপরে যেটা আছে সেটার সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 4, 4টা হলো চতুর্থ পদ। তাহলে এই যে চতুর্থ পদের সহগ এটা 4c3, আর এখানে হচ্ছে তৃতীয় পদের সহগ। তো তৃতীয় পদ কীভাবে বের করব? এক্স স্কোয়ার, এখানে এক্স আছে আর এখানে 1 এর উপরে দিব হচ্ছে বাদ বাকি পাওয়ারটা, 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে হবে হচ্ছে 5c2। তাহলে কিউ ইস টু পি, এটা হচ্ছে আমাদের পি, এটা হলো কিউ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কত পাচ্ছি? 5c2, এটা হলো 10, আর এখান থেকে পাবো হলো 4c3, 4c3, এটা পাবো হলো 4, 10/4, 5/2, এর অ্যান্সার হবে হলো ক নাম্বার। 10 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈব চয়নে নির্বাচন করা হলো, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো মৌলিক সংখ্যা আছে কি কি? এখানে 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে। 1 2 3 4 5, 5/13, এটা হবে 5/13। নির্বাচিত সংখ্যাটি 3 অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা সংখ্যা আছে কতগুলা দেখতে হবে। এখানে 10, 12, 14, 3 দ্বারা হয় না কিন্তু 2 দ্বারা হয়, 15, 16, 18, 20, 22, এখানে 22 পর্যন্তই বলছে, 10 থেকে 22। তাহলে টোটাল সংখ্যা দাঁড়ালো কয়টা? 1 2 3 4 5 6 7 8, 10 12 14 15 16 18 20, 21ও হবে কারণ 3 7 21, তাহলে 9/13, এটার অ্যান্সার হবে হলো 9/13। এখানে দেখো এর প্রথম 30টি পদের সমষ্টি কত? এখানে আর এর মান হচ্ছে -4/4, এটা হচ্ছে -1 <0, তাহলে এখানে সমষ্টি হবে a × r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড r-1। তো এর মান হচ্ছে এখানে 4, r টু দি পাওয়ার n, তার মানে -1 টু দি পাওয়ার 30, -1, আর এখানে হবে হচ্ছে -1 মাইনাস, তো এটা হবে হচ্ছে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে হবে 0, নিচে হবে -2, তার মানে আলটিমেটলি 0, এটার অ্যান্সার হবে হলো 0। 4x + 3y = 12, রেখাটি অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? দেখো এইটা যদি আমরা স্ট্যান্ডার্ড এর সাথে তুলনা করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে x/3, 12 দিয়ে ভাগ করে দিলাম, y/4, এটা = 1। তাহলে x অক্ষ থেকে ছেদ করবে হচ্ছে, এটা হলো 3 0
30 আর এখানে সেট করব হচ্ছে 04 AB। তাহলে এখানে AB এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি, ভূমি এইটুকুর মান হলো 3 আর এইটুকুর মান হলো উচ্চতা 4, 3 ইন্টু 4 6 মান হবে হলো 6। f of x equal to যদি এটা হয় f ইনভার্স 3 এর মান কত? f of x equal to হচ্ছে 2x plus 2 x plus 1। তো এটা যদি y হয় তো এখান থেকে হচ্ছে আমরা xy plus y 2x plus 2, এখান থেকে যদি 2x টাই পাশে নিয়ে আসি 2 minus y, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে y minus 2, এটা ইকুয়াল 2 minus y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 minus y, y minus 2, xy plus y equal to 2x plus 2, এটা এই পাশে আসলে x minus 2 মানে হচ্ছে 2 minus y। এটা হলো f ইনভার্স y। তো এখান থেকে আমাদের বলছে f ইনভার্স -3, f ইনভার্স -3 এটা হচ্ছে -1 বাই -1 আর কি, এটার অ্যান্সার হবে হচ্ছে -1। নিচের কোনটি বহুপদীর উদাহরণ নয়? এই যে এটা মাইনাস আছে, পাওয়ার কোনো সময় মাইনাস থাকা যাবে না, এটা হচ্ছে বহুপদী নয়। আর এই সবগুলো বহুপদী, এটা মাইনাস থাকা যাবে না। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বি এর মান নিচের কোনটি? তো দেখো একটা ত্রিভুজের আমরা উপপাদ্য অনুসারে লিখতে পারি, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু, এগুলো হচ্ছে মধ্যমা e স্কয়ার f স্কয়ার প্লাস g স্কয়ার। তাহলে এই প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের b, তাহলে b স্কয়ার b স্কয়ার b স্কয়ার 4 ইন্টু, আর প্রত্যেকটার মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 3 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা নিচে 3 যাবে, এখানে হবে হচ্ছে 3b স্কয়ার ইকুয়াল টু 4/3, 3 ইন্টু 3 স্কয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 3, তার মানে 3 নং 27। এখানে যদি b স্কয়ার থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 4/9 ইন্টু 27, তাহলে এখান থেকে আমরা তো 3 4 12, b এর মান হবে হচ্ছে √12। তাহলে √12 যদি আমরা ক্যালকুলেটরে বসাই, এটা হচ্ছে 2√3, 3.4 এরকম 3.46।